মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প চীনে গেছেন। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে একটা বাণিজ্য যুদ্ধ চলছিল, এরকম একটা পরিপ্রেক্ষিতে ট্রাম্প চীনে গেলেন। তো এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিবেদক শাহরিয়ার জামান। জামান ভাই, মানে এই যে ট্রাম্প গেলেন, এর কি মিনিং, কি কনটেক্সট যদি বলতেন। ধন্যবাদ। আগে থেকেই কথাবার্তা হচ্ছিল যে ট্রাম্প সাহেব চায়না ভিজিট করবেন। এই প্রেক্ষাপটটা যেটা আপনি বললেন, প্রেক্ষাপটটা যদি আমরা দেখি যে ট্রাম্প সাহেব গত বছর 2025-এ ক্ষমতা নেওয়ার পরপরই একটা রেসিপ্রোকাল ট্যারিফ দিয়ে একটা বাণিজ্য যুদ্ধ টাইপের শুরু করলেন, এবং সেখানে উনি আরবিট্রেটারি ইউনিল্যাটারালি নিজস্ব এককভাবেই উনি কিছু কিছু পণ্যের উপরে শুল্ক বাড়িয়ে দিলেন, এবং সেটা চায়না থেকে শুরু করে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের উপরে এই শুল্কটা বসানো হলো। স্বাভাবিকভাবেই চায়না অন্যতম বড় দেশ, দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, তারাও কিন্তু এর রিটালিয়েশন করলো। তারাও কিন্তু ওই ট্যারিফের বিপরীতে তারাও ট্যারিফ বাড়িয়ে দিল, বিভিন্ন ধরনের মেজার নিল। সে ফর এক্সাম্পল যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বলে এক ধরনের কিছু কিছু মেটাল আছে যেগুলো ইলেকট্রিক ভেহিকল থেকে উইপেন বানানো থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহার হয়। এই ধরনের যে মেটালগুলো, সেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে উৎপাদন হয়, কিন্তু সেটা রিফাইনারি ক্যাপাসিটি শুধুমাত্র চায়নারই আছে 90%। মানে ওই মেটালগুলো তো নিয়ে কোনো লাভ না, ওটা তো মাটির ভিতরে থাকে, ওটাকে আপনাকে রিফাইন করতে হবে। ওই রিফাইনারিগুলো ম্যাক্সিমামই হচ্ছে কি চায়নায় অবস্থিত, এবং যেটা বলা হয় যে 90% অফ দ্য রিফাইন্ড প্রোডাক্ট এটা চায়নাই শুধুমাত্র সাপ্লাই দিতে পারে। তো সেটাকেও তারা রেস্ট্রিক্ট করলো। এই পরিস্থিতিতে তখন আমেরিকা কিছুটা পিছু হটলো, এবং দুজনের পক্ষ থেকে একটা আলোচনাও হলো যে এই ধরনের যে শুল্ক, পাল্টা শুল্ক আরোপ করার বিষয়টা তারা কিছুদিনের জন্য স্থগিত রেখেছিল। ইন বিটুইন আরও যদি ডেভেলপমেন্ট বলি, তাইওয়ান ইস্যুতে তাদের ভিতরে একটা ডিসপিউট আছে। তাইওয়ানে আমেরিকা একটা বড় ধরনের আর্মস বিক্রি করতে চায়। আবার তাইওয়ানের বিষয়ে চায়নার বক্তব্য বা অবস্থান হচ্ছে গিয়ে সেটাকে তারা ওয়ান চায়না পলিসি, এবং এটা নন নেগোশিয়েবল, তাদের কাছে এটা একদম কমপ্লিটলি নন নেগোশিয়েবল একটা বিষয়। তো সেটা নিয়েও একটা আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। টেকনোলজি, ট্রেড, তাইওয়ান এবং ইন বিটুইন এই যে ইরান পরিস্থিতি বা মিডল ইস্টের যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, সেটার বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। যদিও ট্রাম্প সাহেব বলছেন যে ইরান যুদ্ধ থামানোর জন্য তার চায়নাকে প্রয়োজন নেই, বাট আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এইটা একটা আলোচনার অংশ হিসেবেই থাকবে। কারণ যেটা আমরা বিভিন্ন পত্রপত্রিকা দেখছি, ইন্টারন্যাশনাল মিডিয়াতে, যে একটা ফেস সেভিং ফর্মুলার জন্য চায়নাকে আমেরিকার দরকার হচ্ছে বা হতে পারে বলে মনে করা হচ্ছে। তো ইফ দ্যাট ইজ দ্য কেস, তো সেক্ষেত্রে হয়তো বা বাইরে তারা যে ধরনের কথাবার্তাই বলুক, সেই ধরনের আলোচনার একটা সুযোগ আছে বলে ধারণা করা হচ্ছে। আজকে বৈঠক শুরু হবে, আজকে বৃহস্পতিবার, আজকে এবং কালকে 2 দিন ধরেই বৈঠক চলবে। এর মধ্যে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে গিয়ে যে ট্রেডের বিষয়ে দুই পক্ষের যে শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু গতকালকে দক্ষিণ কোরিয়ার নিজেদের ভিতরে আলোচনা করেছেন। মানে যুক্তরাষ্ট্র এবং চায়নার প্রতিনিধি দল, বাণিজ্যিক প্রতিনিধি দল, তারা সৌলে, দক্ষিণ কোরিয়ার রাজধানী, সেখানে তারা বসেছিলেন, এবং সেখানে তারা একটা আলোচনা করে কি দুই শীর্ষ নেতার কাছে প্রস্তাব আকারে যেটা দেওয়া হয় দুই পক্ষের আলোচনার ভিত্তিতে, সেটার একটা প্রস্তুতি তারা করেছেন। দেখা যাক যে 2 দিনের এই সফরের পরে একটা তো জয়েন্ট স্টেটমেন্ট আমরা আশা করতেই পারি এই ধরনের বড় সফরে, সেখানে কি থাকে, কি রিফ্লেকশন থাকে। যেটা আশঙ্কা করা হচ্ছে যে যদি দুই পক্ষের ভিতরে আলোচনাটা ফলপ্রসূ তেমন কিছু না হয়, তাহলে তাদের ভিতরে যে গ্যাপটা রয়েছে সেটা আরও বেড়ে যেতে পারে। তো আমরা আশা করি যে তারা দুপক্ষই চেষ্টা করবে যে তাদের গ্যাপটা কমিয়ে আনার জন্য, বা তাদের নিজেদের ভিতরে কীভাবে। ইউক্রেন ইস্যুটা কি আসবে এর মধ্যে? আমার মনে হয় না ইউক্রেন ইস্যুটা নিয়ে আমেরিকা বা চায়না এই অন্তত বেইজিংয়ের মাটিতে আলোচনা করবে, এটা আমার মনে হয় না।
ওইটা রাশিয়া এবং আমেরিকা তাদের নিজেদের ভিতরেই আলোচনা করে ঠিক করবে। এখানে বেইজিং কোনো কিছু বলবে না। বেইজিং ইরান ক্রাইসিস নিয়ে হয়তোবা কিছু বলতে পারে, কিন্তু ইউক্রেন ক্রাইসিস নিয়ে আমার মনে হয় না মানে যে রাশিয়াকে কিছু বলার জন্য রাশিয়াকে না, আমার মনে হয় না যে সেই ধরনের কোনো ইঙ্গিত আমরা কোথাও দেখিনি যে ইউক্রেন ইস্যুটা আলোচনা হতে পারে। তো আমরা তো অবশ্যই আশা করি যে এই দুটো বড় শক্তি তাদের যে কোনো সিদ্ধান্তের প্রভাব সারা বিশ্বেই কিন্তু পড়ে, এবং তাদের ভিতরে যতটুকু কোঅপারেশন যত বেশি বাড়বে, এটা গোটা বিশ্ব, বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য তত ভালো। দেখা যাক যে বৈঠকের পরে জয়েন্ট স্টেটমেন্ট বা সেটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস মানে আলোচনা তো হবে, বিভিন্ন এজেন্ডা থাকবে, তার মধ্যে একটা ডিল হওয়ার কথা শুনছি, সেটা হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল। এরকম একটা কথা শোনা যাচ্ছে এখন। এই রেয়ার আর্থ যে এক্সপোর্ট ম্যাটেরিয়ালটা এক্সপোর্ট ফ্রম চায়না টু ইউএসএ, এটা আবার ট্যাগ করা আছে যে আমি তোমার ওখানে এটা এক্সপোর্ট করব, কিন্তু তুমি আমার এখানে যে চিপগুলো হয় সেগুলো তোমার ওখানেও এক্সপোর্ট করতে দিবা। তার মানে চায়নায় যে চিপগুলো হচ্ছে সেটা আবার ওইখানে এক্সপোর্ট করা। শুধু চিপ না, আরো অনেক কিছু যেটাতে যুক্তরাষ্ট্রের কিছুটা বাধা আছে, অটোমোবাইলস, বিভিন্ন প্রোডাক্টের উপরে একটা লিস্টই আছে এটা। তো ওইগুলোর বিষয়ে নিশ্চয়ই একটা সমঝোতা হতে হবে। আমেরিকা যদি বলে যে ঠিক আছে তুমি আমাকে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল দাও, তাহলে চায়নাও বলবে যে হ্যাঁ অবশ্যই দিব, কিন্তু তা আমার এই জিনিসগুলো তুমি পূরণ করে দাও। ফলে নেগোসিয়েশনটা এখন কোন দিকে যায়, এটা এখন এই ট্রিপটা বা এই বায়োল্যাটারাল যে ভিজিট, এই ভিজিটটা কেমন গুরুত্বপূর্ণ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে গিয়ে যে 2017 সালে ট্রাম্প সাহেব শেষবারের মতো কোনো যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট চায়না ভিজিট করেছেন প্রায় 10 বছর পরে এই ধরনের ভিজিট হচ্ছে। এবং আপনি যদি প্রেক্ষাপটটা দেখেন, মিডল ইস্টে ক্রাইসিস, ট্যারিফ ওয়ার, তারপরে টেকনোলজিক্যাল ব্যাটল, তাইওয়ান ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতি, এই সব কিছু মিলিয়ে গোটা বিশ্ব পরিস্থিতি বা অনেকটা একটা চ্যালেঞ্জের মুখে। সেই জায়গায় এই দুটো শক্তি যদি একসঙ্গে কিছুটা হলেও কাজ করে, তাহলেও কিন্তু পৃথিবী অনেক স্বস্তি পায়। বিশেষ করে যখন একটা দুই শক্তিগুলো যখন একে অপরের বিরুদ্ধে কাজ করে, তখন কিন্তু তাদের হয়তো যতটা না ক্ষতি হয় তার থেকে বেশি ক্ষতি হয় তার চারপাশে যারা থাকে তাদেরও, সারা বিশ্বে এটা অনুভূত হয়। তো সেই প্রেক্ষাপটে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শি এবং ট্রাম্পের যে বৈঠক এবং এটার আউটকাম, এটা মানে আউটসে যে সারা বিশ্ব এটার দিকে নজর দিচ্ছে।